স্বাগত জানাই ক্লাসে। ভারতবর্ষ গল্পের প্রথম অংশটুকু আমরা দেখেছি প্রথম দিনের ক্লাসে। আজ আমরা দ্বিতীয় ক্লাসে গল্পের পুরো অংশটুকু নিয়েই আলোচনা করব। কেমন? তার আগে নিশ্চয়ই একটা সুখবর পেয়েই গেছো সবাই। সম্ভবত নভেম্বর থেকে আমাদের স্কুল খুলছে, অর্থাৎ আমরা আবার মুখোমুখি ক্লাস করতে সুযোগটি পাবো। এটা অত্যন্ত আনন্দের সংবাদ বলে আমার কাছে মনে হয়েছে। আমি জানি না তোমাদের কাছে আনন্দের না দুঃখের। কি মনে হচ্ছে? আনন্দের তো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। যাই হোক, আবার সামনাসামনি দেখা হবে, আবার সুন্দরভাবে ক্লাস চলবে। এভাবে ঠিক ক্লাস হয়ে উঠছে না, বড় যন্ত্রণার ক্লাস চলছে এখন। যাই হোক, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় অংশের মধ্যে চলে এলাম। আমরা দ্বিতীয় অংশে যে জায়গা থেকে দেখব সেটা একটু দেখে নেওয়া যাক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে গেছে। সে সবার চোখের সামনে সেখানে গিয়ে গুঁড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়লো। কেমন কিছু কিছু জায়গায় একটু হয়তো প্রিন্টিং টাইপ করতে গিয়ে মিস আপ হয়ে গেছে, এটা একটু দেখে নিও তোমরা। তোমাদের টেক্সট বইটি খোলো, সম্ভবত 17 পাতায় আছে, তাই তো? 17 পাতায় আছে। হ্যাঁ, তো এই জায়গায় আমি প্রত্যেকটা দেখো পেজের যে অংশটুকু বিশেষ গুরুত্ব বহন করছে সেই অংশটুকু কিন্তু লাল কালি দিয়ে লিখে দিয়েছি, তোমরা এখান থেকেও বুঝে নিতে পারো। কেমন? সেখানে ফিট ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। এই অংশটুকু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার কথাটি হলো, এই গল্পের মধ্যে এই বুড়ি চরিত্রকে আমরা পেলাম, তাহলে বুড়ি চরিত্র কি বার্তা বহন করছে আমরা তো জানি। আমি কি বলেছিলাম, এই বুড়িটি আসলে কে? এই বৃদ্ধা আসলে কে? একদম এই ভারতবর্ষ নামক এই বৃহৎ দেশের, আমি যেটা বলেছিলাম আগের দিন, যে এই বৃহৎ গণতন্ত্র, জটিল গণতান্ত্রিক দেশের প্রতিনিধিত্ব করছে এই বুড়িটি। কেমন? সুতরাং স্বাভাবিকভাবেই এই বৃহৎ গণতান্ত্রিক দেশে, যেখানে 140 কোটি মানুষের প্রতিনিধি রূপে যেন এই বৃদ্ধা আজকের দিনে দাঁড়িয়ে। গল্পকার যখন গল্পটি লিখেছিলেন তখন 70-80 কোটি মানুষ। এত বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ, ধর্ম, এত বর্ণ, এত ভাষা, এত বৈচিত্র্য, সব কিছুকে অবলম্বন করে এই বৃদ্ধা তিনি কিন্তু এগিয়ে চলেছেন সব কিছুকে সামলে রেখে। আর এত বৈচিত্র্যময়তার কারণে, বিভিন্ন বৈচিত্র্যময়তার কারণেই কিন্তু ভারতবর্ষে এত সমস্যা। সুতরাং আমরা ভারতবাসী হয়ে শুধুমাত্র ভারতবর্ষের দিকে অভিযোগের আঙুল তুলব তা কিন্তু নয়, তা কিন্তু বোকামির নামান্তর। আসলে আমাদের বুঝে নিতে হবে কেন এত সমস্যা। এত বৃহৎ সাংবিধানিক নিয়ম, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতবর্ষের সংবিধান, তার পিছনে কারণ কি? আসলে এত ধর্ম, এত বর্ণ, এত শ্রেণী, এত ভাষা, এত বৈচিত্র্য, সব কিছুকে প্রাধান্য দেওয়ার কারণেই কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক ক্ষেত্রটি এত বৃহৎ থেকে বৃহত্তর হয়েছে, তারপর বৃহত্তম রূপে আজ অবস্থান করছে। এইবার কথাটি হলো, যেহেতু ভারতবর্ষ সেই সুপ্রাচীন কাল থেকে অবস্থান করছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই যারা ইতিহাস পড়ছো, যারা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়ছো, তারা দেখেছো যে ভারতবর্ষের সুপ্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে। যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর পূর্ব সময়ের সন্ধান কিন্তু পাওয়া গেছে, যে ভারতবর্ষের বুকে তখন উন্নত সভ্যতা ছিল। সত্যি তাই ছিল। তাহলে এই সুপ্রাচীন সময়ের এই সভ্যতা যা ভারতবর্ষের বুকে ছিল, সেই ভারতবর্ষ আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই গল্পের মধ্যে। তাই সেই প্রাচীনতা বোঝানোর স্বার্থেই একটা বট গাছের সঙ্গে তুলনা করা হলো ক্ষেত্রটিকে, গোটা ভারতবর্ষকে। যেন এখানে বিষয়টি দুটো, এক হচ্ছে ভারতবর্ষ নামক এই দেশ, তার প্রতিনিধি বৃদ্ধারূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর গোটা ভারতবর্ষের বৈচিত্র্যময়তার ক্ষেত্র একটি বট গাছের মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। একটি সুপ্রাচীন বট গাছ যেমন চলতে চলতে বৃহৎ হতে হতে তার গুড়ি আর ঝুড়ি তাকে পৃথক করা যায় না। যেমন ভাবে তোমরা নিশ্চয়ই জানো বোটানিক্যাল গার্ডেন কলকাতার, ইতিমধ্যেই তোমরা পড়েছো বিজ্ঞান চর্চার প্রাথমিক ক্ষেত্রের, সেখানে বোটানিক্যাল গার্ডেন এই বৃহত্তর বটগাছটি, সেই বটগাছের গুড়ি আর ঝুড়ি আলাদা করা যায় না, কি বৃহৎ এরিয়া নিয়ে জুড়ে আছে। ভারতবর্ষের সভ্যতা তেমনি সুপ্রাচীন। এই সুপ্রাচীন সভ্যতার বৃহত্তর রূপ বোঝানোর স্বার্থেই গল্পকার এখানে বটগাছ শব্দটিকে নিয়ে এলেন। এবং তিনি বৃক্ষবাসিনী।
এই জায়গার মধ্য দিয়ে শুধুমাত্র সাবলীলভাবে গল্পটিকে এগিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করলেন। সুতরাং গল্পটি আমি আগের দিন বলেছি শুধুমাত্র বুড়ি বুড়ি ভেবেই আমরা কিন্তু গল্পটিকে এগিয়ে নিয়ে চলবো না, আসলে কি বলতে চেয়েছেন তা কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করব, সন্ধানের চেষ্টা করব। কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় যেতেই পারতো, নিঘাত মরে যাবে। এই কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল বাস্তবিকভাবেই। এবার কত বুড়ি কোথায় মরেছে সেই গল্প শুরু হয়ে গেল। আমি তোমাদের আগের দিন একটা গল্প বোধহয় বলেছিলাম এই প্রসঙ্গেই, যে শুকনো ডাল হাতে বুড়ি আমাদের দেশে অনেক পাওয়া যায়, কি মনে পড়ছে তো? নিশ্চয়। সুতরাং এইরকম অসংখ্য বুড়ির সন্ধান আমরা দেখতে পাই। সত্যি তাই, ভারতবর্ষ অর্থনৈতিকভাবে আজও উঠে দাঁড়াতে পারেনি, স্বাবলম্বী হতে পারেনি, লাঠি হাতে কুঁজো অবস্থায় এগিয়ে চলার চেষ্টা করছে সে যেন। কেমন? এইবার এই কথা হওয়ার পর স্বভাবতই যেটা হলো, পৌষে বাদলার সম্পর্কে, ডাক পুরুষের খনার বচন ইত্যাদি ইত্যাদি চলে এলো। আচ্ছা, এক সেকেন্ড, একটু ওয়েট করছি। হ্যালো, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ। এবার পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের খনার বচন, বিষয়টা কেমন? আমরা খনার বচন সম্পর্কে অবহিত। কেমন? খনার বচন কি? খনা কে ছিলেন? তিনি সত্যবাদিনী একজন নারী চরিত্র সম্পর্কে আমরা জানি। এবং চর্যাপদ যখন রচিত হয়েছিল তখন সম্ভবত খনার আবির্ভাব ঘটেছিল, এবং সেই সময়ে এই খনা তাকে নিয়ে কিন্তু আমরা অনেক কথা ইত্যাদি বা তার মুখ থেকে নিঃসৃত বিভিন্ন কথা আজ সাহিত্যের আকারে আমাদের সামনে অবস্থান করছে, এটা কিন্তু দেখতে পাই। তো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের খনার বচন বা ডাক পুরুষের পুরনো বচন এগুলো কি ছিল না, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এই লাইনটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তোমাদের এখান থেকে প্রশ্ন নিশ্চিতভাবে আসবে। দাগ দিয়ে রাখো, লাল কালিতে লিখে দিয়েছি যেটা। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিনে থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, বাকি দিন দিন, অর্থাৎ একদিনে শেষ হবে। এটা ডাক পুরুষের বচন অনুসারে। কেমন? এবার শনি মঙ্গল আমরা এই শব্দ দুটোকে খানিকটা অমঙ্গল সূচক শব্দ রূপে কখনো কখনো কল্পনা করে ফেলি। কেমন? কিন্তু কথাটি হলো, আসলে কল্পনা করি কেন? আসলে কল্পনা করি এ কারণেই, যখন দেখি আমরা আর কোনো রকম ভাবেই কোথা থেকে নিস্তার পাচ্ছি না, কোনো রকম ভাবেই আমাদের মাথার উপরে আশীর্বাদের হাত অর্পিত হচ্ছে না, তখন কিন্তু স্বভাবতই আমরা আমাদের অদৃষ্টের উপরে দোষারোপ করতে শুরু করে দিই। তখনই সৃষ্টি হয়ে যায় নতুন নতুন ভগবান। এখানেও তাই হলো। তাই শনিতে 7, অর্থাৎ শনিতে বৃষ্টি লাগলে 7 দিন চলে নাকি, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, এইভাবে চলে। তো এই জায়গাটা আমরা একটু মনে রাখবো, শনিতে বৃষ্টি লাগলে কতদিন চলে, মঙ্গলে কতদিন চলে। এমসিকিউ হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে। অন্যদিন লাগলে একদিনের ব্যাপার, কিন্তু ঘটনাক্রমে এই বাদলা লেগেছিল মঙ্গলে, তাহলে মঙ্গলবার দিন এই বাদলাটি লেগেছিল। তাহলে মঙ্গলবার দিন যদি বাদলা লাগে তাহলে কদিন চলবে? 5 দিন চলবে। কিন্তু কেউ হিসেবে কেউ কিছু বললে বলো। বললাম 5 দিন। হ্যাঁ হ্যাঁ, বেশ। এবার কথাটি হলো, এই যে 5 দিন চলা বৃষ্টি, এই বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। তাহলে ঘটনাক্রমে হলো কি, যেদিন এই বৃষ্টিটা ছাড়লো সেদিন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেল। এই জায়গাটা একটু বুঝে নেওয়ার, এই জায়গায় একটু অন্তর্নিহিত অর্থ রয়েছে। কিরকম দেখো, বিষয়টা হলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডাকপুরুষের খনার বচন বা ডাকপুরুষের বচন বা খনার বচন এইগুলো কিন্তু মানুষের মন থেকে ক্রমশ মুছে যেতে থাকে। বিষয়টা কেমন? সংস্কার মানুষকে যদি সংস্কারে আবদ্ধ করে রেখে দেয় তাহলে কিন্তু সেই সংস্কার শুভ ফলদায়ক হয় না। তাহলে সংস্কারকে কেমন ভাবে নিতে হবে? আমি যেটা বারে বারে বলে থাকি, গুরু নাটকটি পড়ানোর সময় আমি অসংখ্যবার এই কথাটি বলেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। কি বলেছিলাম? সংস্কারকে আমরা কিভাবে নেব? মুক্ত রূপে নেব। সংস্কার কিসের সঙ্গে তুলনা করেছিলাম আমি? মনে পড়ছে? একজন বলো। সংস্কারকে আমি তুলনা করেছিলাম পাকা ফলের সঙ্গে, অত্যন্ত সুমিষ্ট পাকা ফল। তা দীর্ঘদিন খেয়ে রেখে দিলে কি হয়? ক্রমশ পচন ধরে, তাই না? মনে আছে তো? মনে পড়ছে এবার?
হ্যাঁ তাই স্যার। তাদের আমাদের কি করতে হয়, যতটুকু দরকার খেতে হবে আর বাদ বাকিটা পুঁতে দিতে হবে মাটির নিচে, দুর্গন্ধ ছড়াবে না। কি হবে, সেই সংস্কারের নিয়মগুলি আমাদের মধ্যে নতুন আশার জগতের সঞ্চার করবে যদি আমরা তাকে দূরে সরিয়ে দিই, যেগুলো অপ্রয়োজনীয়। এখানেও ঠিক তেমনি মঙ্গলে বাদলা লেগেছিল, কিন্তু মানুষ আস্তে আস্তে সংস্কারের বেড়াজালকে ছিন্ন করে অহেতুক ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে এগিয়ে চলতে শিখেছে। তাই কেউ হিসেব রাখেনি কদিনে ছাড়লো কি, কিন্তু যেদিন বৃষ্টি ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল, বাস্তবিকই সত্যি কথা। সংস্কারের বেড়াজাল মানুষ যেদিন ছিঁড়তে পারে, অহেতুক সংস্কারের বেড়াজাল যেটা প্রয়োজনহীন, এই প্রয়োজনহীন বেড়াজালের সংস্কারকে যেদিন মানুষ ছিঁড়ে ফেলতে পারে সেদিন দেখতে পায় আকাশে সূর্য উঠেছে। তার আগে অবধি সে থাকে হৃদয়ের অন্তঃস্থলের মধ্যে, যে কন্দর মানে গুহা, যেখানে অন্ধকার, সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থানে সে কিন্তু থাকতে থাকে। আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে তখন যখন সেই সংস্কারের জালটাকে ছিঁড়ে ফেলতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কথা মনে পড়ছে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তাহলে গুহার অন্ধকারে অবস্থান করা প্রাণটাকে প্রভাত পাখির গান শোনাতে হবে। যদি শোনানো যায় তাহলে সংস্কার মুক্ত হবে একটি মানুষ। যদি সংস্কার মুক্ত হয় তাহলে আকাশে উজ্জ্বল সূর্যের মুখ দেখা যাবে, অর্থাৎ সভ্যতাকে চিনতে শেখা যাবে, বুঝতে শেখা যাবে। আর সবাই তখন আবিষ্কার করতে পারবে যে ভারতবর্ষের কি দৈন দশা চলছে, সমাজের কি দৈন দশা চলছে। যতক্ষণ না পর্যন্ত সংস্কারের জাল ছিঁড়ে সে বেরিয়ে আসতে পারবে ততক্ষণ কিন্তু সে আবিষ্কার করতে এটা পারবে না যে সমাজ অন্ধকারের দিকে এগিয়ে চলছে। যখন পারবে তখন দেখবে সমাজ পিছিয়ে পড়েছে, তখন হাহুতাশ ছাড়া আর কিছু থাকবে না। তাই হলো এখানে সবাই আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? বটতলায় সেই গুঁড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চেত হয়ে পড়ে আছে, একেবারে নিঃসার, কোনো সারা শব্দ নেই, এই রকম ভাবে বুড়িটি পড়ে আছে। তাহলে করণীয় কি? কিছু একটা তো করতে হবে। বিষয়টাকে পিছিয়ে পড়লে তখন কি করতে হয়? উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হয়। বিষয়টা কেমন জানো তো? ঠিক পরীক্ষার আগের মতন। সারা বছর পড়লাম না, পরীক্ষার আগে তার 4-5 দিন রাত জেগে পড়ার মতন বই খুলে দেখলাম আরে কিছুই তো পড়া হয়নি। তখন কি করতে হবে? পড়িমড়ি করে উঠে দৌড়তে হবে, পড়তে হবে। ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ঠিক তেমনি কুসংস্কারের বেড়াজাল যখন ছিঁড়ে ফেলে একটা মানুষ, তখন দেখতে পায় আমার তো কিছুই করা হয়ে ওঠেনি, আমি তো এতদিন শুধুমাত্রই আচ্ছন্ন অবস্থায় ছিলাম। তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকে সে। এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। বলো। বেশ, তাহলে এই অংশটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমি তাহলে পরের পেজে চলে যাই। হ্যাঁ স্যার। গুড। এইবার অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নিঘাত মরে গেছে বুড়িটা। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে। কে বলেছিল? চাওয়ালা জগা। চাওয়ালা মানে চা বিক্রি করে, সেই চা বিক্রি করা লোকটির নাম কি ছিল? জগা। আচ্ছা, জগা। কেউ কিছু বলছিস বাবা? জেসমিন কিছু বলছিস? আচ্ছা, তাহলে চাওয়ালা জগা কি বলেছিল বৃদ্ধাকে দেখে? যে একদম নিশ্চিত মরে গেছে, নিঘাত মরে গেছে বুড়িটা। কেমন? একজন বলল সর্বনাশ, তাহলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে? প্রশ্ন করছে। সত্যি তাই। এরকম একটি মৃতদেহ যদি পড়ে থাকে ক্রমশ সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাহলে কি করতে হবে? তাকে ফেলে দিতে হবে। একজন দুজন করে ভিড় বাড়তে লাগলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচন্ড ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে গেছে। বুড়ির কপাল ছুঁয়ে দেখলো দু একজন, মরে একদম ঠান্ডা হয়ে গেছে। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে, নিশ্চিত হয়ে গেল এটা মরা। সুতরাং যত রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয় তারা করে ফেললো। তারপরে বলল না, ভারতবর্ষের আর কিছু হবে না। তোমাদের মনে পড়ছে জ্ঞানচক্ষু গল্পের কথা? মনে পড়ছে? হ্যাঁ স্যার। কি হয়েছিল মনে আছে সেখানে? একটু মনে করে দেখো তো। খাওয়ার টেবিলে বাবা কাকা মামা সবাই আলাপ আলোচনা করছে, এটা সেটা করে অবশেষে কি করেছিল?
টেবিলের উপরে মুষ্টিঘাত। এদেশের আর কিচ্ছু হবে না। হ্যাঁ, এদেশের কিচ্ছু হবে না বলে কোথায় চলে যাচ্ছে? সিনেমা দেখতে, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, কিন্তু অদ্ভুত ব্যাপার, এদেশের কিচ্ছু হবে না বলার আগে আমরা যদি নিজেরা নিজেদের ক্ষেত্র থেকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যদি মুচি হই, জুতো সেলাই করা যদি আমার কাজ হয়, আমি সেই ক্ষেত্র থেকেই দেশকে শুদ্ধ করব। আমি যদি একজন লেখক হই, আমি সেই জায়গা থেকে দেশকে শুদ্ধ করবার চেষ্টা করব। আমি যদি একজন দোকানদার হই, সৎ পথে উপার্জনের প্রচেষ্টা করব, অসৎ পথকে দূরে সরাবো। এভাবেই তো এগিয়ে যাবে দেশ। তা না বলে শুধুমাত্র চিৎকার করে বললাম এদেশের কিচ্ছু হবে না বলে আমি সমালোচনা করলাম, না, লাভ কিছু নেই। সেই অধিকারটাই আমার নেই বলার, যদি আমি চেষ্টা না করি। এখানে যেন সেই রকম একটি ভাবনা তুলে ধরলেন। তাই বলছে নারী স্পন্দন নেই, অতএব মরাই বটে। ভালো কথা, মরা। তাহলে মরা যদি হয়, এই ভারতবর্ষের কথা বলা হচ্ছে কেমন, যে এ যেন একজন মৃতদেহ। তাহলে মৃতদেহ যদি হয় তাহলে ফেলে দিতে হবে। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, নারী স্পন্দন নেই, মরা বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল থানায় খবর দিতে হবে। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। ওই যে একজন ভিখিরি মারা গেছে, তার আবার থানা পুলিশ করে কি হবে? 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। এই জায়গায় আমরা একদম সাধারণ দৃষ্টিভঙ্গিতে একটা ঘটনাকে তুলে ধরতে দেখলাম, এর মধ্যে অন্তর্নিহিত সুর তেমন ভাবে নেই বললেই চলে। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও। থানাটি কত দূরে ছিল? এমসিকিউ হিসেবে আসে 5 ক্রোশ দূরে। হ্যাঁ, বেশ। তাহলে কি করব? চৌকিদার দা তাকে জিজ্ঞাসা করলো আশেপাশের লোকজন, কি করব? বলছে নদীতে ফেলে দিয়ে আসোগে। শব্দটা আমি নদীতে লিখে ফেলেছি, এটা হবে লদিতে। দেখো লদিতে আছে সম্ভবত তোমাদের বইতে, তাই না? লদিতে ফেলে দিয়ে আসোগে, ঠিক গতি হয়ে যাবে। বাহ, খুব সুন্দর একটা প্রসেস বলে দিল, ভালো সুন্দর একটা পন্থা। কি পন্থা? দেখো এখানে একটু বলে রাখি, এই জায়গাগুলো ছোট ছোট তোমরা নোট করে রাখবে। ও যে একজন নারীও দেখলো, কোনো স্পন্দন নেই, মানে হলো প্রগতি স্তব্ধ, থমকে যাওয়া একটা সভ্যতা। কি বললাম? প্রগতি স্তব্ধ, থমকে যাওয়া একটা সভ্যতার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাই বলছে একেবারে থেমে গেছে, নারী স্পন্দন নেই বললেই চলে। 1 সেকেন্ড, 2 মিনিট সময় নিচ্ছি। শুনতে পাচ্ছ? দেখো তাহলে, হ্যাঁ স্যার। ওকে, এখানে কি বললাম? যে প্রগতি স্তব্ধ হয়ে গেছে। প্রগতি স্তব্ধ হয়ে যাওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে সংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা। একটা দেশ সংস্কারের অন্ধকার ঘেরাটোপে যদি ডুবে থাকে, তাহলে কিন্তু কখনোই সেই দেশ এগিয়ে চলতে পারে না। একটি দেশ যদি ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে ডুবে থাকে, তাহলে সে কিন্তু অচলায়তনে পরিণত হয়। এটা আমরা খুব ভালো করে জানি, গুরু নাটক পড়েছি আমরা, আমাদের ধারণা আছে যে দেশটা কেমন ভাবে থমকে দাঁড়ায়, তাই তো? তাই আমাদের কি করতে হবে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমাদের এগিয়ে চলতে হবে, সংস্কারের বেড়াজাল ছিঁড়ে, ওগুলো অর্থহীন, ওগুলো বালির মতন, দূরে সরিয়ে দাও। পলল মৃত্তিকাকে নিয়ে এসো, দেখো সেখানে নতুন চারা জেগে উঠবে। এখানেও সে কথা বলা আছে যেন। এইবার নদীতে ফেলে দিয়ে আসতে বলল। কি সুন্দর কথা, দারুণ একটা সিদ্ধান্ত, অদ্ভুত সিদ্ধান্ত। কেন বলছি? এই বৃদ্ধা বেঁচে আছে যতক্ষণ, ততক্ষণ তার প্রতি যে দায়িত্ব সমাজের, সেই দায়িত্ব পালনে অক্ষমতার পরিচয় দিল সমাজ, তাকে নিয়ে হাসি ঠাট্টা করলো। অবশেষে যখন সেই দেহটি মৃতদেহে পরিণত হলো, তার সৎকার কি হচ্ছে? বলছে তাকে ফেলে দিয়ে এসো, নদীতে ফেলে দিয়ে এসো। কি হবে? নদীতে ফেলে দিয়ে এসে গতি হয়ে যাবে। ঠিক একটা বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমসিকিউ হিসেবে আসে। কত দূরে নদী ছিল? প্রশ্ন আসে। 2 মাইল। 2 মাইল দূরে, ঠিক আছে। এই যে জায়গাগুলো রেড লাল কালি করে দিয়েছে, এইগুলো থেকে এমসিকিউ নিশ্চিত থাকবে, এমসিকিউর জন্য দাগ দিয়ে রাখো। এখন শুকনো, সেখানে চড়া, ফেলে দিয়ে এলো কজন মিলে? বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল।
একটা দৃশ্য, একটা চিত্র আবার মনে ভাসছে অত্যন্ত তীব্রভাবে। এই জায়গাটা, এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, কিসের জন্য? পরিণতি পাবে বলে। হাইলাইট করে দিলাম। দৃশ্যটি আমার মনে পড়ছে আজ থেকে 12 বছর আগের। মাওবাদী শাসনকে স্তব্ধ করবার জন্য সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স এলো। সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স দীপ্ত ভঙ্গিতে মাওবাদীদের দমন করবার প্রচেষ্টা করলো। কি হলো? অদ্ভুত লাগলো। একদিন রাতে গেরিলা আক্রমণ বলা হয়। গেরিলা আক্রমণ কেমন? গোপনে আক্রমণ করা, রাতের অন্ধকারে পিশাচের মতো, নিশাচর প্রাণীর মতন আক্রমণ করা। সেই নিশাচর প্রাণীর মতন আক্রমণ করলো এই মাওবাদীরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সেনাদের উপরে। 24 জনের কাছাকাছি সেনা, তাকে তাদের তাঁবুতে রাতের বেলা যখন ঘুমোচ্ছে তারা, তাদের পুড়িয়ে মেরে দিল। খুব ভালো কাজ করলো। কোনো কথা কেউ বলল না, কোনো রকম প্রতিবাদ কারো নেই। বুদ্ধিজীবী নামধারী কিছু মানুষ, যারা একেবারে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ, সেই মানুষগুলো চুপ করে রইল। ঠিক তার কয়েকদিন পরেই এই সেন্ট্রাল ফোর্স, যাদের 24 জন সেনা মারা গিয়েছিল, তাদের কিছু সংখ্যক যারা ছিলেন তারা মাওবাদীদের উপরে আক্রমণ শানালেন এবং হত্যা করে তারপর নিয়ে এলেন সেখানে চ্যাংদোলায় করে বেঁধে। তার জন্য তখন বুদ্ধিজীবীরা আবার লেখনী ধরলেন, চিৎকার শুরু করলেন, কেন ওরকম করে ঝুলিয়ে আনা হলো, কেন তাদের সুন্দরভাবে আনা হলো না, ইত্যাদি 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 ইত্যাদি। তো তারা তার আগে অন্ধ হয়েছিলেন। তো এই হলো ভারতবর্ষের সমাজ ব্যবস্থা। নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষতার বড়ই অভাব। সেজন্যই সমাজ ব্যবস্থার আজ এত দৈন্য দশা, ঘৃণ্য সমাজ ব্যবস্থায় ক্রমশ পরিণত হচ্ছে। আসলে বিষয়টা হলো, যারা পথ দেখাবে তারাই যদি অন্ধ হয়, তাহলে পথটা দেখে কি করে বাদ বাকি লোকেরা? এখানে যেন সেই রকম একটা সংকটাপন্ন পরিস্থিতির কথা গল্পকার তুলে ধরলেন। আমি বলেছিলাম, গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ অসাধারণ দৃপ্ত, একেবারে তীক্ষ্ণ লেখনীর দ্বারা যেন ভারতবর্ষের তথাকথিত ধর্ম সংস্কারাচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থাকে ছিঁড়ে ফেলতে চাইছেন, আলো আনতে চাইছেন। তাই কিন্তু এই লেখাগুলো। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। এই লাইনটির অর্থ হলো আগামীর একটা সন্ধান বৃদ্ধা দেখছে। কি সন্ধান? আগামীর সন্ধানটা এই যে হয়তো আবার জেগে উঠবে এ দেশ। সেজন্য পরিণতি প্রাপ্তির আশায় তাকিয়ে রইল। সমাজে ধর্মীয় দ্বন্দ্ব চলছে, সামাজিক দ্বন্দ্ব চলছে, রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, মানবিকতাহীনতা অবস্থান করছে। তার বাইরে বেরিয়ে এই ভারতবর্ষ তবুও চেষ্টা করে এগিয়ে চলতে, থেমে নেই কিন্তু। এত চারিদিকের সমস্যাকে নিয়েও, জর্জরিত সমস্যা নিয়েও সেই ভারতবর্ষ কিন্তু এগিয়ে চলার চেষ্টা করে। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন নাববে শকুন। অসাধারণ ভঙ্গিমা এখানে, তীক্ষ্ণ ব্যঙ্গবাণে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে যেন ধর্মীয় বিভিন্ন যে মৌলবাদী ভাবনা, যে সংকীর্ণ ভাবনা প্রত্যেকটি ধর্মের মধ্যে আছে, তার দিকে যেন অঙ্গুলি নির্দেশ করলেন গল্পকার। বলে দিলেন যে ঝাঁকে ঝাঁকে এবার শকুন নাববে, ওই মৃতদেহকে নিয়ে রাজনীতি করবার স্বার্থে। হয়ও তো তাই ভারতবর্ষের সমাজে আমরা দেখতে পাই, তা হয়। সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একজন গল্পকার কি করেন? লিটারেচার ইজ দ্য শ্যাডো অফ সিভিলাইজেশন। আবার যদি এর থেকে এক স্টেপ এগিয়ে বলি, লিটারেচার ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। একটি সভ্যতার আয়না, একটি সভ্যতার ছায়া হলো সাহিত্য। তাহলে এই সভ্যতার ছায়াকে আমরা দেখতে পাচ্ছি, এই সভ্যতাকে আয়নার মধ্য দিয়ে যেন দেখতে পাচ্ছি কি ধরনের সভ্যতায় আমরা অবস্থান করছি। আমাদের নিজেদের রূপকে দেখতে পাচ্ছি এখানে। সেই রূপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নতুন রূপে উদ্ভাসিত হবে, আকাশের দিকে তাকাতে হবে। কিন্তু ঘটনাক্রমে এখানে তা বড় কম হয়। নিয়মকে বুড়ো আঙুল দেখানোর মানুষের সংখ্যাটা অত্যন্ত বেশি, সে কারণে দেশ এগিয়ে চলতে পারে না। আচ্ছা, এই অংশটুকু নিয়ে অসুবিধা নেই কারো? আমি এর পরের পেজে চলে যাব। কোথাও প্রশ্ন আছে এখানে? বলো।
না স্যার। বাকি সব বলো বলো, চটপট চটপট, হ্যাঁ কারো স্যার, কোনো বুঝতে প্রশ্ন? পেরেছি। বলো, বুঝলাম না, বলো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো, বেশ। তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করছি। এর পরের পেজে চলে যাই। তাহলে কখন শকুন নাববে সেই ভাবনায় দিগন্তে চোখ রেখে বসে আছে। এখানে এই শকুন হলো রাজনৈতিক শকুন আর ধর্মীয় শকুন, যারা কিনা সংকীর্ণতা দোষে দুষ্ট, সবাই নয়, কিছু কিছু। এই কিছু কিছু মানুষের জন্যই সমাজটা কিন্তু বড্ড পিছিয়ে পড়ছে। হঠাৎ বিকেলে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দেখা গেল? মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। চ্যাংদোলা মানে হলো মৃতদেহ বওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা থাকে তাকে চ্যাংদোলা বলছেন এখানে। সেটা বাজারে পৌঁছলো যখন, তখন জানা গেল সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে, ওরা মাথায় টুপি পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু, তারা অবাক হয়ে গেল, অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। শুরু হলো ধর্মীয় সংঘাত। আমি বলেছিলাম গল্পকার তিনি কিন্তু কোনো ধর্মের সংকীর্ণতার ভাবনায় বিশ্বাসী নন, সম্পূর্ণভাবে তিনি উদারপন্থী মানসিকতায় বিশ্বাসী। সেই আঙ্গিকেই তিনি এই কথাগুলো লিখছেন। তাহলে হলো কি, যারা নিয়ে এলো তারা মুসলমান পাড়ার কয়েকজন মানুষ, আরবি মন্ত্র পড়ছে। তাদের নিয়ে আসার পিছনে কারণ কি ছিল? কারণ ছিল এই যে না, বুড়ি যে মুসলমান তারা বলছে, তাহলে হিন্দুরা ফেলে দিয়ে এসেছে, সে কারণে তারা তুলে নিয়ে এসেছে। এর প্রমাণ কি জানতে চাইল। হিন্দুত্ববাদী আদর্শে দীক্ষিত এতদিন যারা ভাবেনি ওই বৃদ্ধার কথা, যখন বেঁচে ছিল, যখন মরে গেছে তখন ভেবেছে যে যাই ফেলে দিয়ে আসি, যখন বেঁচে ছিল তখন তাকে নিয়ে বিদ্রুপাত্মক উক্তি করতে ছাড়েনি এই মানুষগুলো চায়ের দোকানে বসে। তারা বলছে ঠিক আছে তাহলে প্রমাণ দেখাও। এই প্রমাণের নিরিখে তখন বলছে অনেক প্রমাণ আছে। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে, এটা নাকি শুনেছে অনেকে। এমনকি গায়ের মোল্লা সাহেবের অকাট্য শপথ করে বললেন, অকাট্য মানে যাকে কাটা যায় না, তিনি কি বললেন যে যখন আজ ফজরে ভোরের নমাজ, এই ভোরের নমাজের সময় তিনি নমাজ সেরে যখন বাস ধরতে আসছিলেন তখন বুড়ি মারা যাচ্ছিল। তাহলে বুড়ি যখন মারা যাচ্ছিল তিনি দেখলেন, তিনি দাঁড়ালেন না, তিনি কি করলেন, তিনি তখন শুনেছিলেন যে ওই বুড়ি নাকি কলমা পড়ছেন। মৃত্যুকালীন সময়ে যেটা পাঠ করা হয়, যেখানে ঈশ্বরের নাম বা ঈশ্বরকে স্মরণ করা হয়, সেই কলমা পড়ছিলেন তিনি। তাকে জানে, আচ্ছা কোথায় গেল লাইনটা, স্পষ্ট শুনেছিলেন তিনি। তা কে জানে বুড়ি মরছে, আমি যাচ্ছি শহরে মামলার দিন সম্পত্তির মামলা বলে কথা, তিনি শহরে যাচ্ছেন, তাই দেখা হলো না বিষয়টা। ফিরে এসে শুনি নদীতে ফেলে দিয়ে এসেছে। তবা তবা, তা কি হয় বেঁচে থাকতে, তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। তাহলে দুটো দৃশ্য আমরা দেখতে পেলাম। এক, হিন্দু ধর্মের মানুষগুলো যখন দেখেছে বটগাছের নিচে বুড়ি শায়িত অবস্থায় আছে, শত ছিন্ন দেহ স্থবির বধির হয়ে আছে সে যেন, তখন তার জন্য এতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। একই রকম ভাবে মুসলমান ধর্মের মানুষের এই মানুষটি যখন নমাজ পড়ে তারপর যাচ্ছেন শহরের দিকে, তখন শুনেছিলেন কলমা পড়ছেন তিনি, তার উচিত ছিল তো তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাও তিনি করলেন না। ফিরে এসে যখন শুনলেন মারা গেছে তখন কবরে দেওয়ার ব্যবস্থা করছেন। অর্থাৎ মৃত্যুর পরে যত কিছু ঔদাসীন্য দেখানো যেতে পারে, যত কিছু প্রাচুর্য দেখানো যেতে পারে, কিন্তু মৃত্যুর আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া না, সেটা যাবে না। এবার কি হলো, গায়ের ভট্টাচ মহাশয় টিকেধারী ব্রাহ্মণ, তিনি তো তখন থেমে থাকবেন না, তিনিও চিৎকার করবেন। তিনি বলছেন উকি মেরে সব দেখে শুনে, তখন তিনি বলছেন অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহর গিয়েছিলুম। সত্যি তো, গতিমান সভ্যতার বুকে চেপে আমরা এগিয়ে চলেছি, শহরাভিমুখে যাচ্ছি, গতিমান সভ্যতার বুকে চেপেছি। এই বাসে চেপে যাওয়া মানে হলো গতিমান সভ্যতার বুকে ভর করে এগিয়ে যাওয়া। সেখানে ভট্টাচ মহাশয়ও আছেন, মোল্লা সাহেবও আছেন, তুমি আমি আমরা সবাই আছি, কিন্তু তবুও ভেদাভেদ। সার্বিকভাবে আমরা যে মানুষ, সেই সাধারণ বুদ্ধিটুকু বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছি। ভট্টাচ মহাশয় বলছেন আমিও তো শহরে গিয়েছিলাম, আমি স্পষ্ট শুনেছি, বলে বলছে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে কি রকম বিষয়টা দাঁড়ালো,
মোল্লা সাহেব তিনি বলছেন আমি যখন গেছি তখন শুনেছি তিনি বিড়বিড় করে বলছেন আল্লাহ বিসমিল্লাহ। আবার একই রকম ভাবে ভট্টাচ মহাশয় যখন গেছেন ওই একই বাসে তিনি শুনেছেন বুড়ি বলছে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। আরে বাবা, বুড়িটা বলেছেটা কি এটাই তো বোঝা যাচ্ছে না। আমার একটা গল্প মনে পড়ছে, বৈষ্ণব পদাবলী সাহিত্য পড়িয়েছি একাদশ শ্রেণীতে, খানিকটা মনে পড়ছে নিশ্চয়ই। শ্রীকৃষ্ণ আমরা জানি বাঁশি বাজায়, আমি বলেও ছিলাম হয়তো, কিন্তু শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজায় সেই সুরটা বিভিন্ন মানুষের কানে বিভিন্নভাবে পৌঁছয়। কিরকম? যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে থাকে তখন কংস নামক ভয়ঙ্কর অসুর তিনি ভাবেন আমার জম এসছে, আমাকে হত্যা করবে। ওই একই সুর যখন রাধিকার কানে গিয়ে পৌঁছয় তখন রাধিকা ভাবে আমাকে এবার অভিসারে যেতে হবে। ওই একই সুর যখন তার সঙ্গীদের কানে পৌঁছয়, বন্ধুদের কানে পৌঁছয়, তখন তারা ভাবে যে এবার আমাদের খেলতে যেতে হবে। ওই একই সুর যখন গরুগুলোর কানে পৌঁছয় তখন গরুগুলো ভাবে আমাদের গোঠে ফিরে যেতে হবে। সুরটা কিন্তু একটিই বাজছে। আমরা কি করি? পৃথক পৃথক ভাবে সেই সুরকে হৃদয়ে ধারণ করি। তাই বাঁশি বাজে একই সুরে, যেমন কান সে তাই শোনে। এখানেও ঠিক তাই। ওই বৃদ্ধা মৃত্যুকালীন সময় ঈশ্বরকে স্মরণ করছেন, সেখানে মোল্লা সাহেব শুনছেন আল্লাহ বিসমিল্লা বলছেন তিনি, আবার ভট্টাচ মহাশয় তিনি শুনছেন শ্রীহরি শ্রীহরি। আসলে কিছুই নয়, অনাহারী মানুষের দুঃখ যন্ত্রণা প্রকটিত, ভারতবর্ষের ব্যথিত হৃদয়ের কান্না, এটা কেউ শুনছে না। এটুকু বোঝা গেছে? কোনো অসুবিধা আছে এখান থেকে? চটপট বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারণটা কি যে মানে মুসলিমরা মুসলিম প্রমাণ করার চেষ্টা করছে আর হিন্দুরা হিন্দু? একদম একদম। মানে বিষয়টা কি, দেশটাকে নিয়ে কি হয় বলো? দেশটাকে নিয়ে ছেলে খেলা চলে প্রতি মুহূর্তে সমাজ ব্যবস্থায়। প্রতি মুহূর্তে হিন্দুত্ববাদী মানে হিন্দুত্ব মৌলবাদের আদর্শে দীক্ষিত মানুষগুলো বলছে এদেশ আমার। একই রকম ভাবে ইসলাম মৌলবাদী আদর্শের মানুষেরা বলছে এদেশ আমরা দখল করব। এই যে দুটো সংঘাত, এই সংঘাতের কারণে এই দেশটা কিন্তু পিছিয়ে পড়ছে। এটা আমরা বুঝতে পারছি না। আমরা সংঘাত করে চলেছি অনবরত প্রক্রিয়ায়, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আরে বাবা, দেশ তো একটা, আমাদের বসবাস করতে হবে পৃথিবীর বুকে। আমরা মানুষ, এই সার্বিক ভাবনাটুকু, এই সৌভ্রাতৃত্ববোধটুকু, এই বিশ্বভ্রাতৃত্ববোধটুকু আমাদের মধ্যে জাগেনি আজও, অথচ আমরা নাকি সভ্য। এই বিষয়টা এখানে প্রকটিত হচ্ছে। বলো এবার, আর কিছু কোনো অসুবিধা আছে এখান থেকে? না স্যার। গুড, নেক্সট পেজে চলে যাচ্ছি। যে জায়গাগুলো হাইলাইট করে দিয়েছি আমি বারবার বলছি, সেগুলো একটুখানি দাগ দিয়ে নিও, তাহলে সুবিধা হবে। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে? ভট্টাচ মহাশয়ের সপক্ষে। নকরি নাপিত কি করে? দাড়ি কামায়। সেই দাড়ি কামানো নাপিত তখন বলছে কাল আমি কামাতে বসবো, এমন সময় শুনতে পেলাম বুড়ি কি বলছিল? হরিবোল হরিবোল বলছিল। ভালো কথা, নকরি নাপিত তার প্রমাণ দিয়ে দিল। ফজলু শেখ সে বলছে আমি সকর্ণে শুনেছি, বুড়ি ওইসব বলছিল না, বুড়ি বলছিল লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ বলছিলেন বুড়ি। তো বুড়ি লাইলাহা ইল্লাল্লাহ বলছেন, ঈশ্বরকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন, হরিবোল হরিবোল বলছে, নকরি নাপিত বলছে তিনি শুনেছিলেন। তাহলে বুড়ি বলেছেটা কি বুঝতে পারছি না। নিবারণ বাগদি সে আবার রাগী লোক, ডাকাত ছিল এক সময়, সে চেঁচিয়ে উঠলো মিথ্যে কথা, ওইসব জানি না, একদম মিথ্যে কথা, ওই লাইলাহা ইল্লাল্লাহ বলেনি, বুড়ি অন্য কথা বলেছে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে, বান্দা মানুষ। বান্দা মানে কি? ঈশ্বরের সম্পূর্ণ সেবক, যে কিনা দেহ মন ঈশ্বরকে সঁপে দিয়েছেন, তাকে বলা হয় বান্দা। তাহলে করিম ফরাজি সে খুব নামাজ পড়ে, সে বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন? নিবারণ বাগদি সে চেঁচিয়ে দাগি ডাকাত ছিল, কিন্তু এও তো লাঠিয়াল ছিল। এ চেঁচিয়ে তখন বলল খবরদার, মানে একদম ওরকম চিৎকার করলে হবে না, বচসা বেড়ে গেল। ব্যাস, যেটা হয় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায়, সাম্প্রদায়িক ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয়ে যায়, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকে একটুতেই। এটা আমরা দেখেছি, সাম্প্রতিক সময়েও ঘটছে অনেক জায়গায়। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলা নিয়ে টানাটানি শুরু করে দিল, অর্থাৎ মরা দেহটা, ওই মৃত দেহটা যেটা আর প্রাণ নেই, ওকে এবার স্বর্গে পাঠাতে হবে, বেহেশতে পাঠাতে হবে। একদল বলছে আমরা স্বর্গে পাঠাবো,
আরেক দল বলছে আমরা বেহেশতে পাঠাবো। কিন্তু ঘটনাক্রমে দুজনেই যে নরকবাসী হচ্ছে সেই ধারণাটুকু এদের মধ্যে নেই। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এইরকম পরিস্থিতি হয় তখন স্বভাবতই একটা বিষয় দেখা যায়। কি বিষয় দেখা যায়? অর্থনৈতিকভাবে ভারতবর্ষ অক্ষম হতে থাকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হওয়া মানে কি? বিক্রি বাটা কেনাকাটা এগুলো সব থেমে যায়। কি থেমে যায়? তো থেমে যায়। হ্যাঁ স্যার। তো দোকানগুলোর ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া, বন্ধ শুরু হয়ে যাওয়া, হরতাল শুরু হয়ে যাওয়া, এর মানে কি? অর্থনৈতিকভাবে দেশ এগোবে না থেমে যাবে? অর্থনৈতিকভাবে তখন হ্যাঁ থেমে যায়। তাহলে ধর্মীয় সংকীর্ণতার এই দৃশ্যে আমরা দেখতে পেলাম ভারতবর্ষের চিরন্তন, ভারতবর্ষের এটা দৃশ্য, মানে এই দেশের চিরন্তন দৃশ্য কিনা, কিছু হলো কি না হলো, অবশেষে সেটাকে টেনে ধর্মীয় সংঘাতের মধ্যে নিয়ে চলো, বেশ, তারপর ফায়দা লুটতে শুরু করে দেবে একদল স্বার্থান্বেষী, রাজনৈতিক আদর্শে বিশ্বাসী মানুষ। হলো তাই। দোকানের ঝাঁপ বন্ধ হলো, গ্রামে উত্তেজনা শুরু হলো, মারামারি কাটাকাটি, আতান্তর তৈরি হয়ে গেল, সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র, সবাই কিন্তু সবাইকে এবার পরাভূত করবার উন্মত্ত প্রচেষ্টায় এগিয়ে আসছে। চ্যাংদোলাটা তখন পিছের উপরে, অসহায় অবস্থায় একটা মৃতদেহ পড়ে আছে, আর সেই মৃতদেহের দুপাশে দুটো স্পষ্ট জনতা। কি সুন্দরভাবে লিখছেন গল্পকার, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। কি সুন্দর কথা দেখো। অর্থাৎ সেই বৃদ্ধার মৃতদেহের দুপাশে দুটো স্পষ্ট জনতা, মানে পুরো দেখতে পাওয়া যাচ্ছে দুটো দল, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান। কি হচ্ছে? ধর্মের দাঙ্গা শুরু হয়ে গেল। দু দলের হাতে অস্ত্র শস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে বলছেন, মুসলিম ভাই সকল জিহাদ জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চিৎকার করছেন বলে। কই এই মানুষটির মনেও নেই, ভরছাজ মহাশয়ের মনেও নেই যে আমরা তো মানুষ, কি হবে হানাহানি করে? বেঁচে থাকার চেষ্টাটাই আসল চেষ্টা। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা আরেকটি গোষ্ঠী, আরেকটি জনতা, তারা তাদের যে সামনের সারিতে দাঁড়িয়ে তাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন ভরছাজ মহাশয়। তিনি গর্জে উঠে তখন বলছেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। সুতরাং এই জায়গা থেকে আমরা আর একটা দৃশ্য দেখলাম। একদিকে দাঁড়িয়ে আছে একটা জনতা, সেখানের প্রধান যিনি সেই মোল্লা সাহেব, তিনি বলছেন জিহাদ জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ভরছাজ মহাশয় তিনি আবার জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও। জবন শব্দের অর্থ বিধর্মী। সুতরাং এই যে সংঘাত তৈরি হয়ে গেল, এটা কিন্তু ভারতবর্ষের চিরকালীন সংঘাত। এই চিরকালীন সংঘাত, ধর্মের হানাহানি, এই হানাহানির কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি ক্রমশ। আজও একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে আমাদের মধ্যের সেই সহিংস মনোভাব, অহেতুক ধর্মীয় মৌলবাদের ভাব, তা আজও আমাদের ছেড়ে যেতে পারেনি। তাই নিয়ে আমরা পড়ে আছি। কি অদ্ভুত সমাজ ব্যবস্থা, কি ঘৃণ্য সমাজ ব্যবস্থা। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন দেখা গেল। বিপন্ন আইন রক্ষক, হ্যাঁ বলো বলো। জবন মানে কি বললেন? জবন শব্দের অর্থ বিধর্মী, মানে অন্য ধর্মের মানুষ। কেমন? ঠিক আছে, দেখো ভট্টাচার্য মহাশয় কোন ধর্মে রয়েছে? হিন্দু ধর্মে। তাহলে তার কাছে অন্য ধর্ম মানে কি? এখানে অন্য ধর্ম মুসলিম ধর্ম, তাহলে সেই ক্ষেত্রে এখানে জবন শব্দটি ব্যবহার করলেন। ঠিক আছে, ওকে। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন, এতে হলো কি ধুন্ধুমার শুরু হয়ে গেল একদম। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন মানে একদম চরম অবস্থা। আর এই চরম অবস্থা যখন হয়, আশ্চর্য লাগে আইন রক্ষকদের দিকে তাকিয়ে, মানে পুলিশি ব্যবস্থায়, যারা কিনা নাকি ডিসিপ্লিন মেনটেন করে। নীল উর্দি পরা চৌকিদার, নীল রং পরিয়ে দিয়েছেন গল্পকার এখানে তাকে। নীল রং গভীরতার প্রতীক। নীল রং, এই নীল এই শব্দটি কবি সাহিত্যিকগণ গভীরতার প্রতীক হিসেবে মনে করেন, কিন্তু এখানে ভারতবর্ষের প্রশাসনিক গভীরতাহীনতার প্রতীক, তাই ব্যঙ্গোচ্ছলে এটা ব্যবহার করলেন। কি বললাম বোঝা গেল? নীল রং গভীরতার প্রতীক, কিন্তু ভারতবর্ষের প্রশাসনিক দুর্বলতা, গভীরতাহীনতার প্রতীক রূপে এখানে নীল শব্দটা ব্যবহার করেছেন তিনি। তাই বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার কি করছেন তখন? লাঠি উঁচিয়ে দুজনের মাঝখানে, একে বলছে তুমি থামো, একে বলছে তুমি থামো। একদিকে লাঠি ঠুকে বলছে খবরদার, আর একদিকে লাঠি ঠুকে। উর্দি মানে হলো পোশাক। ভারতবর্ষের পুলিশের উর্দি মানে পুলিশের পোশাকের রং কি? খাকি উর্দি তো,
জানি তো আমরা। একটু ভেবে দেখো তো, এই খাকি উর্দির কতখানি মাহাত্ম্য আছে আজ, আছে নাকি? আগেকার দিনে পুলিশ দেখে, হ্যাঁ আগেকার দিনে পুলিশ দেখে ভয় পেত মানুষ, এখন পুলিশ দেখলে হাসে। কেন হাসে? তার পিছনে অনেক কারণ রয়েছে, যাক সেগুলো নয়, নাই বললাম, সেগুলো সবাই আমরা জানি কেন হাসে। তো এই বেচারা নীল উর্দি পড়া চৌকিদার, অর্থাৎ একেবারে, তবে সব নয়, সব পুলিশ নয়, কিছু কিছু পুলিশ তাদের মাহাত্ম্য নিয়ে আছে এখনো। তো এই দুর্বলতাপূর্ণ সমাজ ব্যবস্থার আইনের কথা তুলে ধরলেন। ভারতবর্ষের আইন একেবারে বিপন্ন আইন বলে মনে হয়েছিল গল্পকারের তখন, আজ যদিও অনেকটাই পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে। সে কি করছে? এই দুই জাতির সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে একদিকে বলছে খবরদার, একদিকে বলছে সাবধান। কতক্ষণ চলবে? চললো না বেশিক্ষণ, থামাতেও পারলো না। দু দলের গালাগাল, চিৎকার চেঁচামেচি পর্যায়ক্রমে অনেক দূর উঠে গেল। এবার স্বাভাবিকভাবেই ওই আইন রক্ষক কাঁপতে শুরু করে দিল ভয়ে, খটখট শব্দ করে তার হাতের লাঠিটা ঠুকে ঠুকে কাঁপতে শুরু করলো ভয়ে। কি হবে এবার? তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি? বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। এর অর্থ হলো এই, তবুও ভারতবর্ষের সমাজ ব্যবস্থা থেমে থাকে না, চেষ্টা করে উঠে দাঁড়িয়ে হেঁটে এগিয়ে চলতে। কারণ তাকে তো থামলে হবে না, পৃথিবী এগিয়ে চলছে। যদি দেশ থেমে যায়, সমাজ ব্যবস্থা থেমে যায়, তাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই এমন সংঘাতের পরেও আমাদের দেশ আবার এগিয়ে চলে। তখন কি হলো? নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে, দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চৌকিদার হা করে দেখছে, সবাই অবাক, হায় রে এই মৃতদেহ নিয়ে এতক্ষণ চিৎকার চেঁচামেচি। এর অর্থ হলো এই, পরবর্তী সময় দেখা যায় আবার এই দুই জনতার মধ্যে একটা সদ্ভাব সৃষ্টি হয়ে গেছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। কি বলল? চৌকিদার এতক্ষণ মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি, মানে মরলেই যেন ভালো হতো, এরকম ভাবে প্রশাসনিক ব্যবস্থা বলতে চাইছে। অর্থাৎ দেশ তো গেছে রসাতলে, এটা যেন ভাবছে। কিন্তু দেশ তো রসাতলে যেতে পারে না। একটা দেশ কি নিঃশেষ হয়ে যায়? একটা দেশের নৈতিকতা কি নিঃশেষ হয়ে কখনো যায়? না, যায় না। সে থাকে, তবুও থাকে। এখানে সেই তবুও থাকে টুকু নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। তাই আবার আমরা উঠে দাঁড়াই, কারণ এখনো তো দুই একটা ভালো মানুষ আছে। আমরা সেই কবিতাটার কথা একবার মনে করতে পারি, কবি শঙ্খ ঘোষের লেখা সেই বিখ্যাত কবিতা, দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছিলাম। আয় আজ তবু আমরা হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি। মনে পড়ছে কবিতাটি? সেই তো সেখানে দাঁড়িয়ে কি হয়? এখনো তবুও কয়েকটা মানুষ আছি যারা কিনা সমাজকে একটু অন্য দৃষ্টিতে দেখি, সে কারণেই সমাজটা আজও বেঁচে আছে। তাই ওই সংক্ষিপ্ত সংখ্যক মৌলবাদী ভাবনায় বিশ্বাসী মানুষগুলোই শেষ কথা নয়। শেষ কথা বলবে সেই মানুষগুলো যারা কিনা সমাজকে শুধুমাত্র সমাজ হিসেবে ভাবে না, সমাজকে সৌভ্রাতৃত্ববোধ এবং বিশ্বভ্রাতৃত্ববোধের একটা কেন্দ্রবিন্দু হিসেবে মনে করে। সে কারণে আজও দেশ টিকে আছে, আগামী দিনেও এগিয়ে চলবে। এখানে তাই ফ্যাক ফ্যাক করে বুড়ি হেসে উঠল, বলল, না তো আমি মরিনি, তোমরা দেখছো আমি মরেছি, কিন্তু আমি আসলে মরিনি। কারণ একটা দেশ কখনো মরতে পারে না, একটা প্রাণ কখনো নিঃশেষ হয়ে যেতে পারে না। সে শুধুমাত্র তার সাধারণ ভাবনাকে, সাধারণ চিত্রকে পরিবর্তন করে মাত্র, সে তার সত্তাকে হারায় না কখনো। এখানে সে কথা বলা হচ্ছে। এবার কি হলো? এইটা শোনার পরে বুড়ি বলছে, মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। বুড়ি তখন তার দিকে তাকিয়ে বলছে, কার দিকে? ওই আইন রক্ষকের দিকে তাকিয়ে, যে আমি তো মরিনি, বরঞ্চ তোমরা মরো। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠলো, বুড়ি তুমি মরনি, মানে ও মরলেই যেন ভালো হতো, সবার এরকম মনে হচ্ছে। তখন সে চিৎকার করে বলল, তোরা মর, তোরা মর পোড়ার মুখরা, মুখ পোড়ারা। অর্থাৎ তোরা মর, তোরা মরেছিস, দেহ মনে মরেছিস। একটা মানুষের মৃত্যু হওয়ার কারণ কি? মৃত্যু হয় কেন? যখন সে নৈতিকতা হারায়। আমার এই মুহূর্তে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটার কথা মনে পড়ছে। রাজা পোশাকহীন, তবু সবাই বলছে পোশাক আছে, হাততালি দিচ্ছে। এই পোশাক কি? নীতি, রীতি।
নৈতিকতা বোধ, একটা মানুষের প্রকৃত পোশাক হলো নৈতিকতা বোধ। যখন একটা মানুষের প্রকৃত পোশাক নৈতিকতা বোধকে একটা মানুষ ছেড়ে ফেলে, দূরে সরিয়ে ফেলে, তখন সেই মানুষটি মৃত মানুষে পরিণত হয়। ঠিক তেমনি একটা দেশের নির্দিষ্ট নৈতিকতা বোধ বা নিয়ম রীতি ছন্দ থাকে, সেই নিয়ম রীতি ছন্দের ঘেরাটোপে সে এগিয়ে চলে। যদি সেই নিয়ম রীতি আর ছন্দকে সে হারিয়ে ফেলার চেষ্টা করে, তাহলে বলা হয় সে নৈতিকতাহীন হয়ে পড়েছে। তো এখানে বুড়ি কিন্তু মরে না, সে তার নিয়ম নীতি নিয়ে এগিয়ে চলে। আমরা মরি কারণ আমরা হারিয়ে ফেলি আমাদের নীতি। মানুষের প্রথম নীতি হলো মনুষ্যত্ব বোধ, এটা হারিয়ে ফেলি। এটা হারিয়ে ফেললে চলবে না। সেটা যেন বুড়ি চোখে আঙুল দিয়ে বলে দিলেন যে তোরা মর, তোদের। এরপরে বলছে, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, জিজ্ঞাসা করছে বুড়িটাকে। বুড়ি তো মানুষ। বুড়ি খেপে গিয়ে তখন বলছে যে চোখের মাথা খেয়েছিস মিনসেরা? মিনসে শব্দটি মানুষ শব্দ থেকে এসেছে, মনুষ্য শব্দ থেকে তৈরি হলো তদ্ভব শব্দ মানুষ। মানুষ শব্দের আঞ্চলিক রূপ হলো মিনসে। তাহলে বলছে চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস না ওরে নরক খেকো এরা শকুন চোখরা? সত্যি তাই। এই যে মৌলবাদী আদর্শে বিশ্বাসী, বিভিন্ন ধর্মের মৌলবাদী ভাবনা, মৌলবাদী শব্দটির অর্থ কি? বিভিন্ন ধর্মের সংকীর্ণতা বা গোঁড়ামিকে অবলম্বন করে যে মানুষগুলো চলতে থাকে তাদের মৌলবাদী বলা হয়। প্রত্যেকটি ধর্মের মধ্যে এই রকম গোঁড়া কিছু মানুষ আছে যাদের জন্য সমাজ ব্যবস্থাটা শেষ হয়ে যাচ্ছে, তাদের বলা হচ্ছে। বুড়ি এখানে বলছে যে তোমরা নরক খেকো শকুন চোখো। শকুন চোখো, শকুনের চোখ কোন দিকে থাকে বলো তো? কোন দিকে থাকে শকুনের চোখ? জীবন্ত প্রাণীর দিকে মানে প্রাণীর দিকে, মৃত প্রাণীর দিকে। ঠিক তেমনি, একদম ঠিক তেমনি ভাবে এই মানুষগুলোর চোখ ভারতবর্ষের মৃত কঙ্কালের দিকে রয়েছে। অর্থাৎ সে কি করবে? ওই অর্থহীন নিরর্থক ধর্মীয় ভাবনাকে নিয়ে গিয়ে চলার চেষ্টা করবে। আমি কি তা দেখতে পাচ্ছিস না, চোখ গেলে দেবো, যা যা পালা, বলে দিল। বলে সে কি করলো? রাস্তা ধরে নড়বড় করতে করতে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ করে দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। ভিড় সরে গেল, সে উন্মুক্ত পথ পেল, এগিয়ে চলতে শুরু করলো। অনেক দূরে এগিয়ে চললো। এই এগিয়ে চলাটা আসলে কি? এগিয়ে চলাটা হলো সভ্যতার আলোকে এগিয়ে চলা। এখানে এই মানুষগুলো, যে দুদল মানুষ এখানে দেখলাম, নরকখেকো শকুনচোখ দুদল মানুষ, যারা সংকীর্ণতার ঘেরাটোপে বন্দী, তারা চেয়েছে ভারতবর্ষকে আটকে রাখতে, ছন্দহীন করতে। পারেনি, পারে না। কেন পারে না? কারণ তার নিজস্ব ছন্দ আছে। সেই নিজস্ব ছন্দে সে চলতে থাকে আর চলেও। তাই শেষ রোদের আলোয় সে কিন্তু ক্রমশ এগিয়ে চলতে চলতে অনেক দূরে। দেখো কি লিখেছে, রোদের আলোয়। এই রোদটা কিসের রোদ? এই রোদটা হলো আগামী দিনের রোদ। এই রোদটা আসলে কিসের রোদ? এই রোদটা হলো আগামী দিনের উন্নত সমাজ ব্যবস্থার আলো। সেই আলোয় সে কিন্তু এগিয়ে চলতে থাকে। সে কিন্তু থমকে দাঁড়ায় না, কারণ তার দাঁড়ানোর অর্থই মৃত্যু। কিন্তু একটা দেশ তো মরে যেতে পারে না। আমি বলেছি একটু আগে, না একটা মানুষ মরতে পারে, একটা আত্মা মরতে পারে, একটা দেশ মরতে পারে, একটা সমাজ মরতে পারে। সে এগিয়ে চলে, সে পরিবর্তন হয়, সে পরিবর্ধন হয়, সে নিজেকে নতুন করে রূপান্তর করতে পারে। এখানে সে কথাই দেখলাম। সুতরাং এই ভারতবর্ষ আগামী দিনেও ওই কয়েকটা ভালো মানুষের হাত ধরে অবশ্যই এগিয়ে চলবে, এবং প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি বর্ণের মধ্যে সেই ভালো মানুষের সংখ্যা আছে বলে আজও আমাদের দেশ এগিয়ে চলছে, আগামী দিনেও এগিয়ে চলবে। সেই সন্ধান যেন দিয়ে রাখলেন গল্পকার এই গল্পের মধ্যে। বেশ, আশা করি বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ, কেমন লেগেছে গল্পটা? বেশ বেশ, ঠিক আছে। আর একটা বিষয়, সেটা হলো তোমাদের আসলে আশা করি কারো কোথাও অসুবিধা নেই, তাই তো? না স্যার, এখন কোনো নেই। বেশ, ঠিক আছে। তোমরা প্রত্যেকটি লাইন দেখবে, প্রত্যেকটি লাইনের মধ্যে সুগভীর অর্থ লুকিয়ে আছে। তোমরা দেখবে, দেখে যদি মনে হয় কোথাও কোনো সমস্যা আছে নিশ্চিতভাবে জানাবে। আমি চেষ্টা করব ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেওয়া। যেমন দু একজন হয়তো জানিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি, হয়তো বুঝতে পেরেছো, তোমাদের সমস্যা মিটেছে, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। তাহলে আজকের এই রেকর্ডটা কমপ্লিট করছি, তারপরে প্রশ্নে আসছি, কেমন?